সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনে অব্যাহত সামরিক আগ্রাসনের জবাবে লোহিত সাগরে কয়েক ঘণ্টা ধরে মার্কিন যুদ্ধজাহাজগুলোর সঙ্গে মুখোমুখি লড়াই করেছে ইয়েমেনের হুথি আনসার আল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। একই সঙ্গে গাজায় ইসরায়েলি গণহত্যা এবং উপত্যকায় নির্মম অবরোধের প্রতিশোধ হিসেবে তেল আবিবের শহরের কাছে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে ড্রোন হামলা চালিয়েছেন তারা। বুধবার সকালে সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ ইউনিটগুলো যৌথভাবে লোহিত সাগরে শত্রুদের যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করে, যেখান থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনা করা হয়। সেই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানও অভিযানের আওতাধীন ছিল। বিবৃতিতে বলা হয়, এই সময় কয়েক ঘণ্টা ধরে মুখোমুখি সংঘর্ষ চলে এবং মার্কিন বাহিনীকে মোকাবেলায় ইয়েমেনের সামরিক ইউনিটগুলো যথাযথ নৈপুণ্য প্রদর্শন করে। এদিকে তেল আবিবের কাছে অধিকৃত ইয়াফা শহরের সামরিক অবস্থানগুলোতে বেশ কয়েক দফা ড্রোন হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বিবৃতিতে বলা হয়, গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে চালানো এই হামলার অভীষ্ট লক্ষ্য সাফল্যের সঙ্গে অর্জিত হয়েছে। তাছাড়া বিবৃতিতে গাজা উপত্যকায় তাদের ভাইদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা বন্ধে সক্রিয় পদক্ষেপ নিতে আরব ও ইসলামী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। আগের দিন মঙ্গলবার হুথিরা জানিয়েছিলেন, জুলফিকার এবং হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালান। টানা ইয়েমেনি হামলায় তেল আবিব আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমগুলো। ইয়েমেনিদের ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র। বিষয়টি স্বীকার করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস। তিনি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন জাহাজগুলো ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে। ওয়ালটস বলেন, ইয়েমেনিদের হামলার ফলে 3/4 মার্কিন পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। তিনি সিবিএস নিউজকে বলেছেন, 75% মার্কিন পতাকাবাহী জাহাজ এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যাচ্ছে। ওয়ালটস জানান, একটি মার্কিন ডেস্ট্রয়ার যখন শেষবার ইয়েমেনের প্রণালী দিয়ে যাচ্ছিল, তখন এটি 23 বার হামলার শিকার হয়েছে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজগুলোতে আরও তীব্রতা নিয়ে আঘাত করবেন। গাজার ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বন্ধ এবং উপত্যকা থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা নিয়মিতভাবে এই হামলা চালিয়ে যাবেন। তিনি জানান, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন তাদের এই দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না। হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি মঙ্গলবার বলেছেন, ইসরায়েল সরকার কমান্ডারদের হত্যা করে হামাসকে ধ্বংস করার যে সম্ভাবনা দেখছেন তা বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। বিদেশে অবস্থিত হামাসের রাজনৈতিক বিষয় দেখভাল করার দায়িত্বে থাকা আবু জুহরি বলেন, হামাস এমন একটি আন্দোলন যার শেকড় ফিলিস্তিনি জনগণের গভীরে প্রথিত। তাদের অনেক কমান্ডার রয়েছেন এবং কমান্ডারদের হত্যা করে হামাসকে বিপদে ফেলা সম্ভব নয়। তিনি বলেন, ইসরায়েল সরকার যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে হামাস কমান্ডার এবং নেতাদের হত্যার জন্য তথ্য সংগ্রহ করেছে। আবু জুহরি জোর দিয়ে বলেন, হামাস নেতা ও কমান্ডারদের রক্ত গাজার শিশু ও যুবকদের রক্তের চেয়ে বেশি রঙিন নয় এবং এই হত্যাকাণ্ড আমাদের সংগ্রামের পথ অব্যাহত রাখা থেকে একটু বিরত রাখতে পারবে না। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ফোনালাপ হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আমিরাত ভিত্তিক বার্তা সংস্থা ওয়াম। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গাজার অধিবাসীদের জন্য ত্রাণ সহায়তা নিশ্চিত করার উপর জোর দেন বিন জায়েদ। এছাড়া স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন তিনি। গাজার সংকট সমাধানে ফেব্রুয়ারি মাসে এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে আসেন ট্রাম্প। 20 লাখেরও বেশি ফিলিস্তিনিকে গাজা থেকে উচ্ছেদ করে সেখানে মধ্যপ্রাচ্যের বিনোদন কেন্দ্র বানানোর পরিকল্পনা প্রকাশ করেন তিনি। তবে এই প্রস্তাবের বিরোধিতা করে বিবৃতি দেয় আমিরাত সহ আরব দেশগুলো। গাজা পুনর্গঠনে বিকল্প এক পরিকল্পনা নিয়ে সামনে আসে মিশর। $53 বিলিয়ন এই প্রকল্পে গাজাবাসীদের উৎখাতের প্রয়োজন হবে না বলে জানানো হয়। আমিরাত সহ আরব দেশগুলো এই প্রস্তাব অনুমোদন করেছে। ট্রাম্প ও আল নাহিয়ানের ফোনালাপে গাজা পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে কিনা ওয়ামের প্রতিবেদনে সেটা নিশ্চিত করা হয়নি।
রোমানিয়ায় অবস্থানরত এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের আহ্বান জানিয়ে ফৌজদারি মামলা করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় রোমানিয়ান আইনি দলের সঙ্গে কাজ করা আন্তর্জাতিক বিচার কেন্দ্র বা আইসিজেপি তাদের গ্লোবাল 195 ইনিশিয়েটিভের অংশ হিসেবে এই মামলা দায়ের করে। আইসিজেপি ওই ইসরায়েলি সেনার বিরুদ্ধে প্রমাণও জমা দিয়েছে। গাজায় অন্যান্য ইসরায়েলি সেনাদের সঙ্গে সেনা ইউনিফর্ম পরা ছবি রয়েছে তার। আইনি গোষ্ঠীটির অভিযোগ, এই ব্যক্তি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন, যা রোমানিয়ান এবং আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। আবেদনে ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানার কথা উল্লেখ করা হয় এবং রোমানিয়ান কর্তৃপক্ষকে রোম সংবিধির অধীনে তাদের বাধ্যবাধকতা অনুসারে কাজ করার আহ্বান জানানো হয়। এতে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সম্পর্কিত রোমানিয়ান ফৌজদারি কোডের বিধানগুলো উল্লেখ করা হয়। আইসিজেপি জানিয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক আইন অনুসারে যদি কোনো সন্দেহভাজন যুদ্ধাপরাধী রোমানিয়ার মাটিতে থাকে, তাহলে দেশের আইনি ব্যবস্থাকে অবশ্যই সাড়া দিতে হবে। সংস্থাটির আইনি দল বলছে, রোমানিয়ান পুলিশ ওই ব্যক্তিকে আটক করুক, ফরেনসিক পরীক্ষার জন্য তার ইলেকট্রনিক ডিভাইসগুলো জব্দ করুক এবং সম্পূর্ণ ফৌজদারি তদন্ত শুরু করুক। গাজায় যুদ্ধাপরাধে জড়িত ইসরায়েলি এবং ইসরায়েলি দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে বিশ্বব্যাপী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক কোয়ালিশন হিসেবে গত সপ্তাহে গ্লোবাল 195 ইনিশিয়েটিভ চালু করা হয়। আন্তর্জাতিক ফৌজদারি আইনের আওতাধীন দেশের সংখ্যা বোঝাতে 195 সংখ্যাটি এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। গাজা উপত্যকায় বন্দুক বা গ্রেনেড বহন করার অভিযোগে ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ডেভিড ওয়েট। অস্ট্রিয়া ইনসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই পরামর্শ দেন। তবে তিনি গাজার শিশুদের অস্ত্র বহন করার কোনো প্রমাণ দিতে পারেননি। বৈঠকে গোপনে রেকর্ড করা এক ভিডিও থেকে এই তথ্য জানা গেছে। মিডল ইস্ট আই জানিয়েছে, গত 18 মার্চ ভোরে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের 2 দিন পর ভিডিওটি রেকর্ড করা হয়। ইসরায়েলি রাষ্ট্রদূত বেসামরিক হতাহতের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেন, আপনি বিশ্বাস করছেন যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শিশুদের লক্ষ্যবস্তু করছে, যা একেবারেই সঠিক নয়। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবরে গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় 14,500-এরও বেশি শিশুকে হত্যা করেছে। তবে বর্তমানে ইসরায়েলের হাতে নিহত শিশুর সংখ্যা বেড়ে 15,613 জনে দাঁড়িয়েছে। রেকর্ডিংটি ফাঁস করা অজ্ঞাতনামা কর্মীর বরাতে মিডল ইস্ট আই বলেছে, রোয়েট যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন তার শান্ত কণ্ঠস্বর আমাকে অবাক করেছে। তিনি ঠান্ডা মাথায় গাজার শিশুদের হত্যার পক্ষে কথা বলেছিলেন। তিনি যখন শিশুদের মৃত্যুদণ্ডের পরামর্শ দিচ্ছিলেন তখন কেউ এর বিরোধিতা করেনি। এটি আমাকে ভাবতে বাধ্য করে, যখন কিছু পরিবর্তন করার ক্ষমতা সম্পন্ন লোকেরা সমাধান হিসেবে যুদ্ধাপরাধের পরামর্শ দেন, তখন বিষয়টা কতটা কলুষিত। আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার সকালে হামলায় অন্তত 11 ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক মা ও তার 6 মাসের শিশু রয়েছেন। এর আগে মঙ্গলবারের ইসরায়েলি হামলায় অন্তত 37 জন নিহত হন, আহত হন অনেকেই। এদিন ঘণ্টায় গাজার বিভিন্ন অংশে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে দক্ষিণের শহর খান ইউনিসের কেন্দ্রস্থলে ড্রোন হামলা চালানো হয়। এতে নারীসহ কয়েকজন নিহত হন। এছাড়া গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় এক শিশু নিহত এবং কয়েকজন আহত হন। জাবালিয়ায় নিহত হন অন্তত 8 জন। কৃষ্ণসাগরে 2 দেশের নৌযানে হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়েও একমত হয়েছে 2 দেশ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই 2 বিষয়ে ঐক্যমতে পৌঁছায় মস্কো ও কিয়েভ। এই সমঝোতা শেষ পর্যন্ত কার্যকর হলে তা 3 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় বড় অগ্রগতি হবে। সমঝোতা কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করা হবে বলে জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটা যদি রাশিয়া লঙ্ঘন করে তাহলে আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি প্রশ্ন করব। তখন আমরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাইব, অস্ত্র চাইব। আর কৃষ্ণ সাগর নিয়ে সমঝোতার বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, কৃষ্ণ সাগরের পূর্বাংশের বাইরে দিয়ে রুশ সামরিক নৌযানের যে কোনো ধরনের চলাচলকে সমঝোতার লঙ্ঘন হিসেবে ধরে নেবে কিয়েভ।
তখন ইউক্রেনের নিজেদের রক্ষা করার পুরোপুরি অধিকার সৃষ্টি হবে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। পরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, আমাদের সমঝোতা মেনে চলার নিশ্চয়তার প্রয়োজন পড়বে। আর কিয়েভের সঙ্গে চুক্তির তিক্ত অভিজ্ঞতা থেকে বলবো, জেলেনস্কিকে ওয়াশিংটন নির্দেশ দিলেই কেবল এই নিশ্চয়তা পাওয়া যাবে। সৌদি আরবে দুই বিষয় নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ঐক্যমত হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। তিনি দ্রুত যুদ্ধ বন্ধের পক্ষে, তবে তার প্রশাসনের অধীনে এই যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসের দৃষ্টিভঙ্গিতে বদল এসেছে। কিয়েভের প্রতি একাট্টা সমর্থনের বদলে এখন মস্কোর প্রতি বেশ সহানুভূতিশীল ওয়াশিংটন। এর আগে গত সপ্তাহে ট্রাম্প ও পুতিনের মধ্যে টেলিফোনে আলাপ হয়। তাতে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন পুতিন। তবে ইউক্রেন ও রাশিয়া পরস্পর জ্বালানি অবকাঠামোতে হামলা করবে না, এমন প্রস্তাবে পুতিন রাজি হন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।